Today we will start our first chapter, The Living World. এটাই আমাদের কোর্সের ফার্স্ট চ্যাপ্টার। আর এটা থেকেও অনেক টপিকস কি করা হয়েছে, ডিলিট করা হয়েছে, কিন্তু আমরা পুরো চ্যাপ্টারটাই পড়ব। আচ্ছা, তো লিভিং ওয়ার্ল্ড বলতে আমরা কি বুঝি? শুধুমাত্র কি লিভিং অর্গানিজমস দিয়েই লিভিং ওয়ার্ল্ডটা তৈরি হয়েছে? না, এরকমটা না। যখন এই নন লিভিং আর্থ ক্রাস্টের উপরে লিভিং থিংসগুলো তৈরি হয়েছে, তখনই ফর্ম হয়েছে লিভিং ওয়ার্ল্ড। আমাদের আর্থ ক্রাস্ট যেটা, সেটা নন লিভিং, সেটা ডেড। আর এই আর্থ ক্রাস্টের উপরে যে সয়েল ফর্ম হয়েছে, ওই সয়েলগুলো নন লিভিং, কিন্তু ওই সয়েলটার মধ্যে থাকা মিনারেলসগুলোই এত ফার্টাইল যে তার মধ্যে প্লান্টস হয়, তার মধ্যে অনেক টাইনি অর্গানিজমস বা অ্যানিম্যালসও থাকে। তো ওইগুলোর হেল্পে, মানে যখন লিভিং থিংস আর নন লিভিং থিংসের যখন ইন্টারাকশন হয়, তখনই ওইটাকে আমরা বলবো দ্য লিভিং ওয়ার্ল্ড। I am your educator Ananya Roy. I have done my MSc in Life Science from Assam University, and I have also done my MSc Diploma in Bioinformatics. Presently, I am teaching in a junior college as a postgraduate teacher. I have an important notice for you all. দেখো, এই প্যান্ডেমিক সিচুয়েশনের জন্য বা করোনার জন্য অনেকটাই কোর্স কমিয়ে দেওয়া হয়েছে এইচএসসিসি থেকে, মানে আসাম বোর্ড থেকে অনেকটাই কোর্স কমিয়ে দেওয়া হয়েছে তোমাদের বোর্ড এক্সামসের জন্য। কিন্তু আমি তোমাদের কোর্সটা পুরোপুরি কভার করব আগের সিলেবাস অনুযায়ী, কারণ এগুলো থেকে তোমাদের অনেক কোয়েশ্চেন্স আসতে পারে এন্ট্রান্স এক্সামে। দ্য লিভিং ওয়ার্ল্ড চ্যাপ্টারের কিছু কিছু টপিক ইনক্লুড করা হয়েছে বোটানি পোর্শনে, আর কিছু কিছু টপিক ইনক্লুড করা হয়েছে জুলজি পোর্শনে। আমি তোমাদেরকে এখানে ডেসক্রাইব করব যে টপিকসগুলো ইনক্লুড করা হয়েছে বোটানি পোর্শনে। তো বোটানি পোর্শনের টপিকসগুলো হচ্ছে ডাইভার্সিটি অফ লিভিং অর্গানিজমস, সিস্টেম্যাটিক অ্যান্ড বাইনোমিয়াল সিস্টেম অফ নোমেনক্লেচার, অ্যান্ড বোটানিক্যাল গার্ডেন্স অ্যান্ড হার্বেরিয়া। তো প্রথমে আমরা আজকে স্টার্ট করব ডাইভার্সিটি অফ লিভিং অর্গানিজমস। ডাইভার্সিটি বলতে আমরা বুঝি এ রেঞ্জ অফ ডিফারেন্ট থিংস। রেঞ্জ মানে কি? ভ্যারিয়েশন। একটা স্কেলের মধ্যে আপার আর লোয়ার লিমিটের মধ্যে কি কি ভ্যারিয়েশন আছে। তো রেঞ্জ অফ ডিফারেন্ট থিংস মানে হচ্ছে একটা স্কেলের মধ্যে কি কি আলাদা আলাদা জিনিসকে আমরা একসাথে ইনক্লুড করলাম। তো বায়োলজিক্যাল ডাইভার্সিটি বলতে আমরা কি বুঝবো? যে আমাদের পুরো ওয়ার্ল্ডের মধ্যে কি কি ডিফারেন্ট বায়োলজিক্যাল থিংসকে আমরা একসাথে স্টাডি করছি। তোমাদের বুঝবার সুবিধার জন্য আমি স্ক্রিনে 3টা ফ্লাওয়ার নিয়েছি, রোজ, জেসমিন আর ডালিয়া। তো এখানে দেখো যে এই 3টাই তো ফ্লাওয়ার। তো ফ্লাওয়ারের মধ্যে এরা কি ভ্যারি করছে, মানে ওদেরকে দিয়ে আমরা ডাইভার্সিটি বোঝাতে পারবো। এই 3টা ফ্লাওয়ারের মধ্যে পুরো ওয়ার্ল্ডে অনেক টাইপস অফ ফ্লাওয়ার আছে। তো সবগুলোকে আমরা কি বলতে পারবো একসাথে? ডাইভার্সিটি অফ ফ্লাওয়ার্স। এখন আমরা পড়ব বায়োলজিক্যাল ডাইভার্সিটি। বায়োলজিক্যাল ডাইভার্সিটি আমরা ডেফিনিশনটা হচ্ছে দ্য এনর্মাস ভ্যারাইটি অফ লাইফ ফর্মস দ্যাট এক্সিস্ট ওভার দ্য সারফেস অফ আর্থ ইজ রেফার্ড টু অ্যাজ বায়োলজিক্যাল ডাইভার্সিটি অর বায়োডাইভার্সিটি। এখানে এনর্মাস ভ্যারাইটি বলতে কি বোঝাচ্ছে? যে অনেক ধরনের অর্গানিজমস আর্থ ক্রাস্টের উপরে একসাথে থাকছে। আর্থ ক্রাস্টই বলো বা ওয়াটারেই বলো বা অ্যাটমসফিয়ারেই বলো, একসাথেই তো থাকছে। আর এনর্মাস ভ্যারাইটি অফ লাইফ ফর্মস কেন বলছে? এখানে প্ল্যান্টসও আছে, অ্যানিম্যালসও আছে, ফানজাইও আছে, মোনেরা, প্রোটিস্টা সবাই আছে। সবাই একসাথে
একটা ইন্টারেকশন করছে নিজেদের মধ্যে, সেটা ইন্টারস্পেসিফিক ইন্টারেকশনও হতে পারে, আবার ইন্ট্রাস্পেসিফিক ইন্টারেকশনও হতে পারে। এইভাবে প্রত্যেকটা অর্গানিজম ইন্টারেকশন করে নিজেদের মধ্যে এই আর্থে একসাথে থাকছে। আর এই যে অ্যানর্মাস ডাইভার্সিটি অফ লিভিং থিংস, এইটাকেই বলা হয় বায়োডাইভার্সিটি। Our next topic is classification of living organisms. Classification একটা প্রসেস যেটা দিয়ে আমরা লিভিং অর্গানিজমসকে গ্রুপ করি কয়েকটা আলাদা আলাদা ক্যাটাগরিতে। খুব ইজি একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো তোমরা যখন ছোট থেকে পড়ছো, ক্লাসের মধ্যে ডিফারেন্ট সেকশনস করা হয়, সেকশন এ বি সি। তো কিছু স্টুডেন্টসকে দেওয়া হয় সেকশন এতে, কিছুকে বি, কিছুকে সি। যদি আমরা অ্যালফাবেটিক্যাল অর্ডারে যদি ক্লাসিফিকেশনটা করি, ধরো অ্যালফাবেট এ থেকে ই পর্যন্ত যাদের নাম, তাদেরকে সেকশন ইতে দেওয়া হলো, তারপরের অ্যালফাবেটগুলোকে সেকশন বি আর সিতে দেওয়া হলো। তো কিসের উপরে ডিপেন্ড করে আমরা ক্লাসিফাই করলাম? আমরা ক্লাসিফাই করলাম অ্যালফাবেটের উপরে ডিপেন্ড করে। তো এইভাবেই কিছু কিছু ক্রাইটেরিয়া বেছে নিয়ে আমরা লিভিং অর্গানিজমসগুলোকে ডিফারেন্ট ক্যাটাগরি ওয়াইজ ডিভাইড করি। এটাকেই বলা হয় ক্লাসিফিকেশন অফ লিভিং অর্গানিজমস। তো আমরা ক্লাসিফাই কেন করব? ক্লাসিফাই এই জন্যেই করা হয় যাতে ওই অর্গানিজমসগুলোকে, প্রত্যেকটা ডিফারেন্ট অর্গানিজমসকে আমরা যাতে স্পেসিফিকভাবে রিকগনাইজ করতে পারি। রিকগনাইজ করা মানে চিনতে পারা। আমরা যাতে পুরো এক একটা ডিফারেন্ট অর্গানিজমসকে আমরা যাতে রিকগনাইজ করতে পারি আর করে তাদেরকে স্টাডি করতে পারি। তার মানে কি, স্টাডি করার সুবিধার জন্য অর্গানিজমসগুলোকে ডিফারেন্ট ক্যাটাগরিতে ডিভাইড করে নেওয়া হয়। আমাদের আগের টপিক ছিল ক্লাসিফিকেশন, এখনের টপিক হচ্ছে আইডেন্টিফিকেশন অফ লিভিং অর্গানিজমস। এবারে তোমরা ভেবে দেখো, যদি আমরা ক্লাসিফাই না করতাম, যদি আমরা প্রত্যেকটা অর্গানিজমসকে আলাদাভাবে ক্লাসিফাই না করতাম, তবে কি আমরা তাদেরকে আইডেন্টিফাই করতে পারবো না। তো তাই প্রথমে আমাদের ওই লিভিং অর্গানিজমসকে ক্লাসিফাই করে আলাদা গ্রুপের মধ্যে ক্যাটাগরি ওয়াইজ ডিভাইড করতে হবে। তারপরে প্রত্যেকটা ক্যাটাগরি থেকে আমরা একটা করে আইডেন্টিফাই করতে শুরু করতে পারবো। তো আইডেন্টিফাই যদি আমরা করি, ওইটার পরেই আমাদেরকে এই অর্গানিজমসটাকে একটা স্পেসিফিক নেম দিতে হবে। যদি আমরা নেম না দিই, তবে ওই আইডেন্টিফাই করার কোনো মিনিং থাকবে না, সেটা মিনিংলেস হয়ে যাবে। ধরো একটা গ্রোয়িং বেবি, তাকে আইডেন্টিফাই করার জন্য কি করতে হবে? তাকে নাম দিতে হবে, না হলে তাকে আইডেন্টিফাই করার কোনো রাস্তা থাকবে না। নেক্সট পয়েন্ট হচ্ছে, এই যে প্রসেস যেটা দিয়ে নাম দেওয়া হয়, নেমিং বা নোমেনক্লেচার করা হয় ওই অর্গানিজমসটার, ওইটা একটা সায়েন্টিফিক প্রসেস। নেক্সট পয়েন্ট হচ্ছে, এই যে কি রুল ফলো করে আমরা নোমেনক্লেচার করতে পারবো বা নেমিং করতে পারবো, ওই রুলসটা কে প্রোভাইড করে? ওই রুলসটা প্রোভাইড করে ইন্টারন্যাশনাল কোড ফর বোটানিক্যাল নোমেনক্লেচার। ইন্টারন্যাশনাল কোড ফর বোটানিক্যাল নোমেনক্লেচার থেকে রুলস নিয়ে আমরা প্লান্টসগুলোকে আইডেন্টিফাই আর নোমেনক্লেচার করতে পারি। আর ইন্টারন্যাশনাল কোড ফর জুলজিক্যাল নোমেনক্লেচার থেকে রুলস ফলো করে অ্যানিম্যালসদেরকে নোমেনক্লেচার করা যায় বা নেমিং করা হয়। নেক্সট টপিক, বায়োলজিক্যাল নোমেনক্লেচার। বায়োলজিক্যাল নেম যে দেওয়া হয় প্রত্যেকটা প্লান্ট বা অ্যানিম্যাল সবাইকেই, ওই বায়োলজিক্যাল নোমেনক্লেচারের মধ্যে দুটো পার্ট থাকে। একটা হচ্ছে জেনেরিক নেম আর একটা হচ্ছে স্পেসিফিক নেম।
যেরকম আমাদের নামের মধ্যে, সবার নামের মধ্যে কি থাকে, দুটো পার্ট থাকে, দুটো বা তিনটে পার্ট থাকে। তো একটা হচ্ছে ফার্স্ট পার্ট যেটা তোমার নেম, আর একটা হচ্ছে টাইটেল, আর কারুর কারুর কি থাকে, মিডিল নেমও একটা থাকে। তো সেমভাবে বায়োলজিক্যাল নোমেনক্লেচারটা কিভাবে করা হয়, প্রত্যেকটা বায়োলজিক্যাল নেমের মধ্যে দুটো পার্ট থাকে, জেনেরিক নেম অ্যান্ড স্পেসিফিক নেম। ধরো কোকোনাট বা নারকেল, ওইটার সায়েন্টিফিক নেম হচ্ছে কোকোস নিউসিফেরা। কোকোস যেটা, সেটা হচ্ছে জেনেরিক নেম, আর নিউসিফেরা হচ্ছে স্পেসিফিক নেম। সবসময় মনে রাখবে জেনেরিক নেমটা শুরু হয় ক্যাপিটাল লেটার দিয়ে, আর স্পেসিফিক নেম শুরু হয় স্মল লেটার দিয়ে, আর দুটোকেই আমাদের আলাদা আলাদাভাবে আন্ডারলাইন করতে হবে। তো আমরা দেখলাম যে বায়োলজিক্যাল নোমেনক্লেচারটা সব সময় দুটো পার্টে করা হয়। তো দুটো পার্টে করা হয় বলে তাকে বলা হয় বাইনোমিয়াল নোমেনক্লেচার। বাই মানে টু, সো বাইনোমিয়াল নোমেনক্লেচার। কখনো কখনো খুব কম কেসে দেখা যায় যে একটা থার্ড ওয়ার্ডও ইনক্লুড করা হয় সায়েন্টিফিক নেমের মধ্যে। তো থার্ড আরেকটা ওয়ার্ড যদি ইনক্লুড করা হয় তখন ওই নেমটা কয়টা পার্টে হলো, তিনটা পার্টে, তখন ওইটাকে বলা হয় ট্রাইনোমিয়াল নোমেনক্লেচার। আর নেমিং, ওই ক্লাসিফিকেশন বা আইডেন্টিফিকেশন বা নোমেনক্লেচার বা নেমিং, ওই পুরো যে জিনিসটা, ওইটা কিসের মধ্যে ইনক্লুড করা হয়, টেক্সোনমির মধ্যে। আর টেক্সোনমির ফাদার কাকে বলা হয়, লিনিয়াসকে বলা হয় টেক্সোনমির ফাদার। তারপরে হচ্ছে প্রথমে কে নোমেনক্লেচার সিস্টেম যেটা, ওইটা প্রথমে কে সাজেস্ট করেছিলেন, তিনি হচ্ছেন ক্যারোলাস লিনিয়াস। 1735-এ তিনি নোমেনক্লেচারের জন্যে একটা সিস্টেম সাজেস্ট করেছিলেন। নেক্সট টপিক হচ্ছে রুলস অফ নোমেনক্লেচার। তো একটা রুল আমরা পড়েছিলাম প্রিভিয়াস স্লাইডে, যে বায়োলজিক্যাল নোমেনক্লেচার ম্যাক্সিমাম টাইমে হয় বাইনোমিয়াল নোমেনক্লেচার, মানে একটা নেমের মধ্যে দুটো পার্ট থাকে, প্রথমটা হয় জেনেরিক নেম, নেক্সটটা হয় স্পেসিফিক নেম, আর কখনো কখনো এক্সেপশনাল কেসে ট্রাইনোমিয়াল নোমেনক্লেচার করা হয়, যেটার মধ্যে তিনটা পার্ট থাকে। এবারে আমরা বাকি রুলসগুলো পড়ব। ফার্স্ট রুলটা দেখো, অল নেমস অফ প্লান্টস অ্যান্ড অ্যানিমালস শুড নর্মালি বি অ্যাটলিস্ট of binomial nature. In special cases the names may be of trinomial nature. মানে জাস্ট আমরা যে কথাটা পড়লাম। নেক্সট পয়েন্ট হচ্ছে দ্য নেম শুড বি ইন ল্যাটিন অর ডেরিভেটিভ অফ ল্যাটিন। প্রত্যেকটা নেম যে দেওয়া হয় লিভিং থিংসগুলোর, ওইগুলোকে দেওয়া হয় ল্যাটিন ল্যাঙ্গুয়েজে। নেক্সট পয়েন্টটা হচ্ছে দ্য নেমস শুড বি রিটেন ইন ইটালিক্স। নেমগুলোকে যখন লেখা হয় তখন ইটালিক্সে লিখতে হয়। The first letter of the generic name should be in capital. মানে জেনেরিক নেম আর স্পেসিফিক নেম দুটো বলেছিলাম। তো জেনেরিক নেমটা সবসময় শুরু করতে হয় ক্যাপিটাল লেটার দিয়ে, আর স্পেসিফিক নেমটা শুরু করতে হয় স্মল লেটার দিয়ে। আর এখানে যে বলা আছে যে নেমসগুলো ইটালিক্সে লিখতে হয়, কিন্তু আমরা যখন পেন দিয়ে কাগজের মধ্যে লিখি তখন তো আমরা ইটালিক্সে এতটা ফ্লুয়েন্ট নই লেখার জন্য। তো এটাকে বদলে কি করা হয়েছে, যদি ইটালিক্সে না লিখতে পারা যায় তবে এগুলোকে লিখে আন্ডারলাইন করে দিতে হয় আলাদা আলাদাভাবে জেনেরিক নেম আর স্পেসিফিক নেম। নেক্সট পয়েন্ট, দ্য নেম শুড জেনারেলি বি লিমিটেড টু 12 লেটার্স। মানে ওই যে পুরো নেমটা বাইনোমিয়াল বা ট্রাইনোমিয়াল যে নেমটা, ওইটা সবসময় ম্যাক্সিমাম কেসে ওইটা 12 লেটারের ভিতরেই রাখতে হয়। তারপরে হচ্ছে এই যে নোমেনক্লেচার করা হচ্ছে, এইটা ধরো একজন সায়েন্টিস্ট নোমেনক্লেচার করলো ইন্ডিয়ায়, আরেকজন সায়েন্টিস্ট নোমেনক্লেচার করলো সেম অর্গানিজমের আমেরিকায়।
তো দুজনই পাঠালো ওদের নোমেনক্লেচারটা ইন্টারন্যাশনাল কোড ফর বোটানিক্যাল নোমেনক্লেচার আর জুলজিক্যাল নোমেনক্লেচারের কাছে পাঠালো। পাঠানোর পরে যারটা আগে করা হয়েছে ওইটাকেই সায়েন্টিফিক নেম হিসাবে বলা হবে। তারপরে বলছে যে এ নেম ক্যানট বি গিভেন টুয়াইস, মানে একটা নাম দুবার দেওয়া যাবে না। তারপরে বলছে নেম শুড ইন্ডিকেট দ্য ফিচার অফ দ্য অর্গানিজম অ্যান্ড দ্য নেম শুড বি ইজিলি প্রনাউন্সিয়েবল, মানে হচ্ছে যে যে নামটাই দেওয়া হবে ওইটার মধ্যে ওই অর্গানিজমের ফিচার কিছুটা বোঝা যায় এই রকম নাম যাতে দেওয়া হয়, আর এমনভাবে নাম দিতে হবে যাতে আমরা ওদেরকে ইজিলি প্রনাউন্স করতে পারি। তারপরে হচ্ছে দ্য অথর শুড সেন্ড দ্য স্পেসিম্যান অ্যাজ টাইপ স্পেসিম্যান ফর প্রিজার্ভেশন ইন সাম ফেমাস মিউজিয়াম অ্যান্ড হারবেরিয়া, মানে অথর তো নমেনক্লেচার করলেন, করার পরে তিনি চাইলে তার নামের সাথে সাথে মানে ওই অর্গানিজমের নামের সাথে সাথে ওই অর্গানিজমটাকেও পাঠাতে পারেন প্রিজার্ভ করার জন্য হারবেরিয়া ফর্মে। তারপরে বলছে পয়েন্ট নাম্বার 9টা আমি পরে ডেসক্রাইব করলাম, মানে লাস্টে এখন ডেসক্রাইব করছি যে অথর শুড ফলো অল দ্য রুলস ফর নোমেনক্লেচার, মানে একটা সায়েন্টিফিক নেম পাবলিশ করার জন্য অনেক রুল ফলো করতে হয়, তো অথরের সেই সবগুলো রুল ফলো করার পর তিনি ওই নামটাকে পাবলিশ করতে পারবেন।